তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি পায় তখনই উপরিউক্ত সমীকরণ ব্যবহার করা যাবে। মানে স্যার ওই যে উপরের সমীকরণটাতে ডিইউ ইকুয়াল টু সিভি ইন্টু ডিটি ওইটা দেওয়া আছে। আর স্যার বলা আছে যে তাপমাত্রার এই পরিবর্তনের সময় গ্যাসের আয়তন স্থির থাকা আবশ্যকীয় নয়। আহ, আদর্শ গ্যাসের যে ক্ষেত্রে উনি এটা বলেছেন সে কন্ডিশনটা কি ছিল? আম, স্যার এটা হচ্ছে গিয়ে মানে স্যার স্থির আয়তনে ওই যে মানে স্যার ডিইউ ইকুয়াল টু সিভি, স্থির আয়তনে হচ্ছে গিয়ে যেটা আপেক্ষিক তাপ, হ্যাঁ, হ্যাঁ। এটার সাথে ডিটির গুণফল এটা বের করা আর কি। স্থির আয়তনের ক্ষেত্রে তো আয়তন স্থির থাকবে, চাপের পরিবর্তন হবে। জি স্যার, কিন্তু স্যার এখানে নিচে লেখা আছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রার এই পরিবর্তনের সময় গ্যাসের আয়তন স্থির থাকা আবশ্যকীয় নয়। তুমি একটা কাজ করো, তুমি ওই পেজটুকু ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। তাহলে আচ্ছা আমি স্যার। পুরো আগে পিছে অংশ পড়লে হয়তো বা তোমাকে সঠিক অ্যান্সারটা দিতে পারবো ইনশাআল্লাহ। আর কোনো অংশ? জি স্যার, স্যার আমি একটু দেখি। দেখো। অথবা তুমি ইমেলেও ওই পাঠাইতে পারো। ইমেলে পাঠাইলে তাহলে স্যার আমি, হোয়াটসঅ্যাপেই সুবিধা হবে, হোয়াটসঅ্যাপে আমি সরাসরি হচ্ছে গিয়ে মানে ছবি হ্যাঁ, তুলে স্ক্রিনে পাঠিয়ে দিতে এখানে পারবো। না, এখানে ইমেলে পাঠালে এখান থেকে আমি তোমার স্ক্রিনে দেখাতে পারবো। স্যার আমি কি তাহলে এখনই পাঠিয়ে দিব? ছবি তুলে, জি স্যার। হ্যাঁ, পাঠাই দিতে পারো, সমস্যা নাই। আম, আচ্ছা স্যার, ইয়েটা বুঝিনি ওই যে কার্নো চক্র। হ্যাঁ, অবশ্যই। স্যার কার্নো চক্রতে আমি মানে এটা বুঝতে পারছি যে এখানে চারটা প্রক্রিয়া একটার পর একটা হয়, একবার সমুষ্ণ হচ্ছে প্রসারণ, তারপর হচ্ছে গিয়ে রুদ্ধতাপীয়, না স্যার প্রথমে তো মনে হয় সংকোচন হয়। আচ্ছা, কারণ চক্রটা আমি বের করতেছি। মানে স্যার আমি আসলে এখানে ঘটনাটা কি হচ্ছে সেটা বুঝতে পারিনি। আমি স্যার বুঝলাম যে প্রসারণ সংকোচন হয়, কিন্তু স্যার এটার সাথে গ্যাসের পরিবর্তনটা কি হচ্ছে, সেটার আয়তনের পরিবর্তন বা তাপমাত্রার পরিবর্তন, কাজটা আসলে কোথায় হচ্ছে আমি কিছুই বুঝতে পারিনি। হম তোমার সমস্যাটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, তুমি মনে হয় লেখচিত্রতে এই 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 জায়গায় কিছু বোঝোনি। ঠিক বললাম? স্যার মানে পুরো প্রক্রিয়াটাতেই, মানে না, স্যার মানে তাপটা আচ্ছা, আসলে তাহলে যদি এসে পুরো সেটে প্রক্রিয়া হয়, যাচ্ছে। বলি পুরো পুরো প্রক্রিয়া হয়, তাহলে আমি একটু শুরুর দিকে আসি। শুরুর থিম তো মনে হয় খুব কঠিন না। এখানে দেখো, এই জায়গার থিমটা একটু খেয়াল করো, হ্যাঁ। একদম মানে আমাদের প্রথমে বুঝতে হবে চার্লস ব্যাবেজ উনি কি আবিষ্কার করলেন। উনি আবিষ্কার করলেন কম্পিউটার একটা থিম। সে থিমে উনি কি বললেন? উনি বললেন যে এরকম যদি কোনো একটা যন্ত্র তৈরি করা যায়, যে যন্ত্রতে ইনপুট থাকবে, যেখানে দিয়ে আমরা তথ্যগুলো মানে ভিতরে প্রবেশ করাবো, ওই যন্ত্রে এমন একটা কন্ট্রোল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিইউ থাকবে, যা ওই তথ্যগুলোকে বিচার বিশ্লেষণ করতে পারবে। তারপর ওই যন্ত্রে আরেকটা আউটপুট থাকবে, যেটা ওই বিচার বিশ্লেষণের যে ফলাফল সেটিকে প্রদর্শন করবে। চার্লস ব্যাবেজ কোনো জায়গায় উনি কম্পিউটার আবিষ্কার করেছেন এই কথা উনি নিজেও লেখেননি বা অন্য কেউ লেখেনি।
উনি কম্পিউটার কেমনে তৈরি হবে তার একটা থিম বুঝাইছেন। আমি কি ঠিক বলতেছি? জি স্যার। তো ওনাকে কি বলা হয়, কম্পিউটার জনক নাকি? জি স্যার। তাহলে উনি তো কোনো যন্ত্রই তৈরি করেনি। উনি না ওর কোনো পার্টস তৈরি করছে, না কোনো আইসি তৈরি করছে, না কিছুই করেনি। তাহলে ওনাকে জনক বলার দরকার কি? ওই রকম কথা তো তুমি নিজেও বলতে পারো যে এটা ইনকে করলে এটা হতে পারে, ওটা করলে ওটা হতে পারে, এটা বললেই হলো। স্যার তার আগে এইভাবে চিন্তাটা কেউ করেননি, আচ্ছা তিনি ফাইন। প্রথম করছেন। এটা একটা বিষয়। আর একটা হলো ওনার ওই চিন্তাধারাকে কেন্দ্র করেই পরবর্তীতে কম্পিউটারের মতো এত জটিল যন্ত্র আবিষ্কার হয়। কারণ ওনার ওই চিন্তার উপর ভিত্তি করেই কিন্তু সবাই ধারণা করে তাহলে এরকম ইনপুটের কি জিনিস বানানো যায়, কি জিনিস বানানো যায়। হ্যাঁ, চিন্তা করতে করতেই আস্তে আস্তে সংস্করণ হয়েছে। কেউ একটা বানাচ্ছে সেটা হয়নি, আর একটা বানাচ্ছে সেটা হয়নি। এভাবে বহুজন চেষ্টা করতে করতে ইনপুটও বানানো হয়ে গেছে, সিপিইউ এরকম বানানো হয়েছে। এইভাবেই তো জিনিসটা হয়েছে নাকি? জি স্যার। এখন আমার কথা হলো যে এই যে কার্নোর ইঞ্জিন, আমরা যাকে বিজ্ঞানী কার্নোর বলতেছি, ইনি কি করছেন আসলে? ইনি কিছুই করেননি। ইনি ওই ইঞ্জিনটা ওইভাবে তৈরিও করেননি। ইনি ওই ইঞ্জিনের থিম বুঝাইছে। যেমন আমি জেমস ওয়াটের যে গল্পটা পড়েছি, বাষ্প ইঞ্জিন আবিষ্কারের গল্প, উনি ভাত পাক করেছিলেন। তো ভাত পাক করলে কি হয় বলো তো? ভাতের উপরে তখন তোমার ওই যে ঢাকনি দেওয়া হয়, যেটাকে ভাতের মার বলা হয়। তো ভাতের বলক উঠলে ওই মার কোনা ওই ঢাকনির উপর ওঠে না? জি স্যার। হ্যাঁ, যেটা আমরা স্থানীয় ভাষায় বলি ওই যে মাটির কাঁসা, ওর উপর তো ওঠে নাকি? জি স্যার, মানে বড় কাজটা হ্যাঁ, আর কি। ওঠে ওঠে। এবং অনেক সময় দেখা যায় যে যদি মার কম হয় তখন ওই মারই আবার ভিতরে ঢুকে দেওয়া হয়, এবং ভাত আস্তে 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 বেশ সুন্দর করে ফুটে যায়। আচ্ছা, প্রশ্ন হলো এইটা দেখে যে ওই বাষ্প ওই সময় কি করেছিল জেমস ওয়াট, আহ ওই ভাত পাক করতে গিয়ে দেখে যে বাষ্প ওই উপরে ঢাকনিকে ঠেলিচ্ছে, মানে ঠেলে ওপর দিকে তুলিচ্ছে। ওনার খালি মনে হয়েছে যে আসলেই তো বাষ্প তো কোনো কিছু ঠেলতে পারে। চিন্তা করছো কি? বাষ্প কি করতে পারে? ঠেলতে পারে, মানে কোনো কিছুকে ঠেলে উপরে তুলিচ্ছে, তার মানে উনি কাজ করতে পারে। এই এনা ছোট্ট ধারণাকে বিকশিত করে উনি একটা বাষ্প ইঞ্জিনই তৈরি করে ফেললেন। একজন বিজ্ঞানীর যে কল্পনা শক্তি, সেটাকে বাস্তবে প্রয়োগ করার যে মেধা, এটা কিন্তু একটা অলৌকিকতা আছে এখানে। তুমি সাধারণ হিসেব পাতি বা অন্যান্য কিছু দিয়ে অনেক কিছুই মিলাতে পারবে না। যাক, আমি ওই গল্পে এখন যাচ্ছি না। বাষ্প ইঞ্জিনের গল্প ওইটুকুই আমি, মানে ছোটতেও পড়েছি এটা, যে এই বাষ্পের এই ঘটনা থেকেই পরে জেমস ওয়াট ওটাকে নানা ব্যাখ্যা মানে বিশ্লেষণ করে আজকের এই আধুনিক বাষ্প ইঞ্জিন উনি তৈরি করেন বা তৈরির পথ দেখান। তো বিজ্ঞানী কার্নো উনি করলেন কি, একটা তাপ ইঞ্জিন তৈরি করার কাঠামোটা উনি স্থাপন করলেন। সে কাঠামোতে উনি তিনটে অংশে ভাগ করলেন। একটা অংশের নাম হলো তাপগ্রাহক। তাহলে তাপগ্রাহক এটা কি? তাপ উৎস থেকে তাপ উৎপন্ন হলে তাপগ্রাহক ওই তাপটা গ্রহণ করে। তাহলে তাপ গ্রহণ করলে কি হবে? তারও তাপমাত্রা বাড়বে। আচ্ছা, গেল এটা বুঝলাম, তাপগ্রাহক তাপ গ্রহণ করে তাপমাত্রা বাড়ে। তারপরে কি লেখা আছে? তাহলে তাপ উৎস থাকা লাগবে। উৎস না থাকলে তো তাপ উৎপন্ন হবে কই থেকে? তাহলে একটা উৎস গেল, একটা গ্রাহক গেল, ঠিক আছে কি কথা? জি স্যার। আচ্ছা, তাহলে মাঝখানে এখন দেখা যাচ্ছে তাপ অন্তরক ধাতু। তো মাঝখানে যে তাপ অন্তরকের কথা বোঝানো হচ্ছে, সেই অন্তরকটা আসলে কি? এটা হলো একটা বিশেষ ধরনের কন্ডিশন, যে কন্ডিশনে একটা পদার্থ চেঞ্জেবল অবস্থানে আসে। অর্থাৎ আমি একটা ইঞ্জিনকে
তাপ দিচ্ছি, 3 দিনকে তাপ দিলে মানে তাপ, ওই জ্বালানিটা পোড়ালে কি তাপ উৎপন্ন হবে, সেটা এই এই তাপ শক্তি এক সময় তাপ গ্রাহকের দিকে চলে যাবে। তো যাওয়ার সময় এই অন্তরক, যেটা তাপের অন্তরক, সেইটার উপর দিয়ে পার হয়ে যাওয়ার সময় কিছু কাজ সম্পূর্ণ হবে। এই অন্তরকের যে কাঠামোটা আছে সেই কিছু কাজ সম্পূর্ণ করবে। আমার কথা বুঝতে পারছো কি? তার মানে তাপ জি উৎস স্যার। হয়তো 100 একক তাপ উৎপন্ন করছে, সে যখন তাপের এই অন্তরককে দিচ্ছে, সে অন্তরক হয়তো 30 একক তাপ শক্তি নষ্ট করতেছে, বাকি 70 ভাগ তাপ শক্তি ওই তাপ গ্রাহককে দিয়ে দিচ্ছে, বলেছে ভাই নাও, এখন তুমি এটি একদম পরিপূর্ণরূপে ব্যবহার করো। আচ্ছা স্যার, তাপ অন্তরক ধাতু মানে এর ভেতর তাপ প্রবাহিত হতে পারে? হ্যাঁ, তাপ অন্তরকের উপর দিয়ে তাপ না গেলে তোমার তাপ গ্রাহকে কেমন তাপ দেবে? বুঝতে পারছো কি? তাহলে আমি খুব সহজ কথা কি বলতে পারি, তাপ উৎস 100 পরিমাণ তাপ শক্তি দিল, অন্তরকে গিয়ে ওই তাপের প্রায় 30% নষ্ট হলো, আর বাকি 70 ভাগ তোমার ওই তাপ গ্রাহক গ্রহণ করে সে শক্তি রূপান্তর করলো। ঠিক আছে কি? জি স্যার। আচ্ছা, এখন আসো এই সিস্টেমটা কাজ করবে কেমনে। এখানে যে লেখচিত্র দিছে, আসলে এই লেখচিত্র হলো একটা তোমার তথ্য উপস্থাপনের একটা সিকোয়েন্স। যে লেখচিত্রে আমরা দেখতে পাচ্ছি যে কার্নন ইঞ্জিনের কোন একটা ধাপে গিয়ে আমরা মনে করতেছি এটা এই বিন্দু থেকে পৌঁছেছে। কোথায় পৌঁছেছে? এই বিন্দুতে। এখন এই কার্নন ইঞ্জিনে আমি প্রচন্ড তোমার হলো চাপ দিচ্ছি, তাহলে এটা এ থেকে বিতে গেল, অথবা আমি এটিকে প্রসারিত করছি। তবে সাধারণত তোমার প্রথম যে ধাপটা, সেই ধাপে পিস্টনটাকে সরায় নিয়ে আয়তন বৃদ্ধি করার বিষয়টি থাকে। তবে এখন আমি যদি উল্টাটা বলি, যে ধরো আমি এ থেকে বি পর্যন্ত সংকোচন দেব, তাহলে বি থেকে সি যা হবে প্রসারণ। আর যদি বলি না, এ থেকে বি তে হলো কি প্রসারণ, তাহলে বি থেকে সি তে হবে সংকোচন। কি বুঝতে পারছো কি? জি স্যার। এই যে যেমন দেখো লেখা আছে এখানে, এ থেকে বি তে হলো প্রসারণ, ঠিক আছে, আবার বি থেকে সি হলো প্রসারণ, তাহলে এ থেকে বি তে যদি সমুষ্ণ হয়, বি থেকে সি যা হবে কি ঊর্ধ্বতাপীয়। আবার দেখো সি থেকে ডি হবে সমুষ্ণ, এটা সংকোচন, আর ডি থেকে এ এটাও সংকোচন হবে উল্টা দিকে। তার মানে এই যে সংকোচন আর প্রসারণের ব্যাপারটা কি, এই সংকোচন প্রসারণ দেখতে গেলে তোমাকে একটু না পিছনে ফিরে যেতে হবে, সেই জায়গাতে যেখানে তোমার এই সংকোচন প্রসারণের আলোচনা আছে। এটা আমি বের করে দেখাচ্ছি, যে গ্যাসের এই এই ক্ষেত্রে সংকোচন প্রসারণ তাপ ইঞ্জিন এটা কোথায় আছে। এই যে তাপ ইঞ্জিন পেয়ে গেছি। তুমি তো নিশ্চয়ই এই ধরনের তাপ ইঞ্জিন পড়ানো হয়নি। না স্যার, আমার পড়া হয়নি। আচ্ছা, টেনশন করার কোনো কারণ নাই, এখন পড়া দেখলে ইনশাল্লাহ পারবে এটা। এখানে এই তাপ সংকোচন প্রসারণের বিষয়টি আছে, আমি এই সংকোচন প্রসারণের এই অংশটা এখান থেকে দেখাচ্ছি। কার্যনীতি, প্রথম ঘাত, এটা হলো গ্রহণ ঘাত। কি ঘাত এটা? গ্রহণ ঘাত, অর্থাৎ গ্রহণ এই ঘাতে ঘাত। আসে, এই ঘাতে আসে, এই যে দেখো এই পিস্টনটা দেখো নিচের দিকে নেমে এসেছে, নিচ দিকে নামিচ্ছে, এবং এই ভালভটা, এই যে আগমন ভালভটা খুলে গেছে। কথা বুঝেছো কি?
তার মানে জি এটা স্যার। হলো এটা হলো প্রসারণ হলো। তারপরে ধাপে গিয়ে কি হলো, এই 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 অংশটা উপর দিকে উঠতে, দেখো এটা উপর দিকে উঠছে। তার মানে এটা উপর দিকে উঠে একবারে চূড়ান্ত পর্যায়ে এখানে গিয়ে পৌঁছলে তখন হবে কি, সংকোচন। কি হবে? জি স্যার। সংকোচন। সংকোচন। আবার দেখো এখানে স্পার্ক প্লাগ থেকে আগুন ধরে দেওয়া হয়, ধরে দেওয়া হলে এই সংনমিত জ্বালানিতে তখন ওই স্পার্কিং হয়, তখন সেখানে বিস্ফোরণ ঘটে, তাপ, প্রচুর তাপ উৎপন্ন হয়। তাহলে এখানে এখানে আবার কিন্তু এই প্রচন্ড চাপে ও তাপে এই পিস্টনকে আঘাত করেছে, এই নিচের দিকে নেমে যাচ্ছে। তাহলে এখানে আবার প্রসারণ হলো। ঠিক পরের বার কি হলো, এই দগ্ধীভূত গ্যাসগুলো উপর দিয়ে বের করে দেওয়া হচ্ছে। তাহলে এখন তুমি দেখো তো, এখানে গ্যাসের এই জায়গাতে কি প্রসারণ, এই জায়গায় সংকোচন, আবার প্রসারণ, আবার সংকোচন, এই ধাপগুলো এখানে আছে কিনা? জি স্যার। তাহলে এই সিস্টেমটা, এই চারটে ধাপের ওই বিবরণটাই তোমার কার্নোট ইঞ্জিনের ওখানে দেওয়া আছে। কার্নোর ওই কথাগুলো বলে যেটা বোঝাতে চাইছে যে এই ধরনের সিকোয়েন্সে তুমি চাইলে এর পূর্ণাঙ্গ মান কি, কিভাবে নির্ণয় করতে হয়, এর এভরিথিং জানতে পারবে। আশা করি তোমার ওই প্রশ্নের অ্যান্সার তুমি কিছুটা পেয়ে গেছো। জি স্যার, বুঝতে পারছি মোটামুটি। আচ্ছা, এখানে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই বইয়ের কিছু, এই বইয়ের পেজ তোমার কাছেও থাকার কথা, না থাকলে আমি পাঠিয়ে দেবো নি স্ক্রিনশট করে। এই যে দেখো, প্রথম ঘাত, দ্বিতীয় ঘাত, তৃতীয় ঘাত, চতুর্থ ঘাত, এগুলো সব লেখা আছে, এই থিমগুলো। জি স্যার। আচ্ছা স্যার, এটা তো আমার বেশি অংশ লাগবে না? আমি স্যার এখন স্ক্রিনশট তুলে নিই। হ্যাঁ অবশ্যই, আমি তাহলে একটু ছোট করে দিই, তাহলে তুমি ওইটা পুরো পৃষ্ঠায় আসবে তাহলে। পার্সেন্টেজ এখান থেকে কমে দিই। দেখো তো। স্যার, এটার হচ্ছে কি যে উপরে যদি প্রথম ঘাতটা সহ নিতে পারতাম তাইলে ভালো হতো। আরেকটু ছোট এখন করে দিলেও এখন মনে হবে। হয় পারবে, এখন হবে। দেখো, নিচে ওপরে মিলে একবার ফুল আছে, ঠিক আছে কি? জি স্যার। এখন ওটা বড় করে দেখলেই হবে। তো ঠিক আছে, আমার মনে হয় তোমার, জি স্যার, মানে স্ক্রিনশট নিচ্ছি। এখানকার এই ঘটনাটাই তুমি দেখো, চারটে ধাপ, ওখানে এই চারটে ধাপই আছে। এই জায়গাতে চারটে ধাপই আছে, এই জায়গায় দেখো। এই যে সংকোচন, প্রসারণ, আবার সংকোচন, আবার প্রসারণ, এরকম চারটে কাঠি আছে। স্যার। কাজে এখানে লেখচিত্রে বিষয়টাকে লেখচিত্রের মতো করে দেখানো হচ্ছে, কিন্তু মূল ঘটনা আসলে চারটে ধাপে যে চার প্রকার কাজ হয়, সেটা তুমি যখন ওই প্রশ্নটা ওইভাবে পড়বা, তখন তোমার এটি বোঝাটা অনেক সহজ হবে। এখন কি আর প্রবলেম হবে? না স্যার, ইনশাল্লাহ হবে না। আচ্ছা, ওকে। তাহলে আমরা এই প্রবলেমের অংশটা এখানে ক্লোজ করলাম।